আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো যাই হোক, আজকে প্রথম দিকে আমি দেখুন চলে আসছি যোগীছড়ায়, যেখানে ওই যে আমি অনেকবার আসছি। ওই যে কিছু মানুষের ঘরবাড়ি ভেঙে ওদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল, যারা নদীর পাড়ে আশ্রয় নিয়েছিল। তো আজকে অনেকদিন পরে তাদের সাথে দেখা করার জন্য চলে আসলাম। যোগীছড়ায় লঙ্গাই নদীর পাড়ে ওরা আশ্রয় নিয়েছিল। দেখুন, তো প্রথমে ওরা চরে আশ্রয় নিয়েছিল, তারপরে এখন ওরা নদীর পাড়ে আশ্রয় নিয়েছে। তো এখন আবার নাকি ওদেরকে নদীর পাড় থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। লন্ডনের একজন আপু আমার কাছে কিছু টাকা পাঠিয়েছিলেন, আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে। তো আমি আসলে আসতে পারছিলাম না, কারণ আমি নিজেও অসুস্থ। তো লেট হয়ে গেছে, তো লেট করে আজকে ফাইনালি চলে আসছি টাকাটা নিয়ে ওদেরকে দেওয়ার জন্য। তো এখানে এসে দেখি ওরা ঘরবাড়ি মানে ভেঙে জিনিসপত্রগুলো এক জায়গায় জড়ো করতেছে, কারণ ওরা নাকি আগামীকালকে এখান থেকে চলে যাবে। তো এটা দেখে আমার মনে এটাই হলো যে ভাগ্য ভালো, আজকে চলে আসছি। আজকে না এসে যদি আগামী কালকে আসতাম, তাহলে হয়তো ওদেরকে এখানে এসে আর পেতাম না। ওরা হয়তো অন্য কোথাও চলে যেত, বা আগামী পরশুদিন আসলেও হয়তো পেতাম না। তো যাই হোক, ভাগ্য ভালো আজকে চলে আসছি, কারণ আমার কাছে যখন কারো কোনো টাকা আসে, এটা একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত আমি আমার দায়িত্বটা পালন করতে না পারি, ততক্ষণ আমি শান্তি পাই না। তো যাই হোক, এইবার একটু লেট হয়ে গেছে। এই যে দেখুন, নদীর পাড়ে ওরা ঘরগুলো মোটামুটি আর কি পলিথিন দিয়ে, ভাঙা টিন দিয়ে ঘরগুলো সেট করেছিল, মানে মাথা গোঁজা টাই করেছিল। এখন নাকি ওখান থেকে ওদেরকে উঠিয়ে দেওয়া হবে। তো আপু কিছু টাকা দিয়েছিলেন, বলেছিলেন গরিব কয়েকটা পরিবার দেখে আর কি দিতে। তো আমি এভাবে ওখানে গিয়ে আর কি দেখলাম যে যারা যারা বেশি অসহায় বা একেবারে যাওয়ার মতন জায়গা নেই, সেরকম কয়েকটা পরিবারকে আর কি একটু একটু করে টাকাগুলো দিলাম। আমার মতন করে যাকে যতটা দেওয়ার প্রয়োজন মনে হয়েছে সেই হিসাবেই দিলাম। আর ওই যে ভদ্র মহিলা যাকে আমি আগে আরো যাদের কয়েকবার হেল্প মোটামুটি করেছিলাম, কোনো দিকে আর কি মাথা গোজার জায়গা করতে পারছে, তারা কিন্তু চলে গেছে। আর এখানে এখন বর্তমানে যারা রয়েছে একেবারে অসহায় পর্যায়ের যারা যারা আছে, তো তারা এখন এখন পর্যন্ত আর কি রয়েছে। ওই যে পাশে আরেকজন জোড়া বাচ্চাওয়ালা মহিলা দেখতে পাচ্ছেন, ওনাদের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আমি ঘরের ভেতরে ঢুকে একেবারে গরিব দেখে দেখে আর কি কয়েকটা পরিবারকে দিচ্ছি। কারণ বাইরে যদি আমি দিতে যাই, তাহলে দেখা যায় সবাই এসে জড়ো হয়। তো অনেকের কিন্তু হয়তো একটু উপায় আছে, তাদের থেকে যারা বেশি অসহায় তাদেরকে দেওয়াটা বেশি প্রয়োজন আমি মনে করি। তো সেজন্য আর কি সেরকম কয়েকটা পরিবার এক ঘরে জড়ো করি, করে করে এইভাবে আর কি আমি কিছু টাকা, মানে আপু যে টাকাটা আমাকে দিয়েছিলেন ওটাই আর কি আমি ওনাদেরকে দিলাম। তো একজনকে একটু বেশি দিয়েছি, কারণ উনি সব থেকে বেশি অসহায়। তো এই যে দেখুন, ঘরগুলো আস্তে আস্তে ভাঙ্গা হচ্ছে। তো আমি কয়েকটা পরিবারকে দিছি, তারপরে ওখানে একটা পরিবারের একজন মহিলাকে পাই নাই। উনার উনি বাইরে কোথাও ছিলেন। তো শেষে খবর পেয়ে ওনার মেয়েকে দৌড়ে পাঠিয়েছেন, তাই আমার কাছে শেষে অবশিষ্ট যে টাকাটা রয়েছিল ওই মেয়েটার হাতেই দিলাম। খুব অসহায় দুইটা পরিবার এখানে ছিল, তো ওরা ওদের জিনিসপত্র নিয়ে নাকি আরো কোন একটা বাড়িতে গেছে। তো ওই টাকাটা, ওই যে দেখুন জিনিসপত্র বের করে ওরা নিয়ে যাচ্ছে। তো ওই টাকাটা আমি ওখানকার সর্দার যিনি, মানে সবার মাতা যিনি একজন আছেন, উনার কাছে সমঝিয়ে দিলাম উনাদের বাঘটা আর কি। আরো দুইজন মহিলা, তো কয়েকজন মানুষকে সাথে সামনে রেখে আর কি সমঝে দিছি, আশা করি উনি টাকাটা দিবেন ওদেরকে, কারণ যেহেতু সামনে কয়েকজন আরো ছিলেন। তো এই যে দেখুন একটা ঘর, এই ঘরটা অলরেডি ভেঙে নেওয়া হয়ে গেছে। মানে ওরা আজকে সারাদিন মনে হয় ঘর ভেঙে ঘরের জিনিসপত্র গুলো, ঘরে তো সেরকম কোনো জিনিসপত্র নেই, তবে ওই যে ঘর তৈরি করার যে সরঞ্জাম গুলো যেগুলো আছে আর কি, উম, আহ, টিন, পলিথিন, ওগুলো আর কি ওরা নিচ্ছে। ওই যে দেখুন ওইদিকে নৌকা আসছে, তো নৌকাতে করে ওরা জিনিসপত্রগুলো পারাপার করতেছে।
তো এখানে দেখুন বালুচরে এখন পানি চলে আসছে, নদীতে মোটামুটি এখন আস্তে আস্তে পানি বাড়া শুরু করছে। তো ওরা কিন্তু নদীর চর থেকে উঠে উপরে আশ্রয় নিয়েছিল, এখন উপর থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কালকে 10টা অবধি সময় দেওয়া হয়েছে, 10টার আগে নাকি জায়গাটা খালি করতে হবে। তো মাঝে মধ্যে মনে হয় কোন দুনিয়ায় আমরা বসবাস করতেছি। এই মানুষগুলোকে কি এই নদীর পেটের মধ্যে সামান্য আশ্রয় দেওয়া যায় না? কারণ ওরা তো এখানে পার্মানেন্ট বসতি স্থাপন করতেছে না, ওরা জাস্ট টেম্পোরারি আশ্রয় নিছে, মাথা গোঁজার ট্রাই করেছে, তারপরে ওদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে না। তো কি আর করার কিছুই নেই। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ জমা হয়েছে, মানে ওদের ঘর বাড়িগুলো আর কি আস্তে আস্তে এই যে এই ঘরটা ভাঙ্গা হচ্ছে, ব্যাংকের জিনিসপত্রগুলো নেওয়া হচ্ছে। তো মোটামুটি ওরা কোনো মতে আর কি মনে হয় মাথা গোঁজার ট্রাই করেছিল, শেষমেশ ওটা ওদেরকে এখন ব্যাঙ্গে নিয়ে যাচ্ছে বাধ্য হয়ে, করার কিছু নেই। কারণ ওরা বলছে 10টার সময় এসে যদি এখানে গড় দেখে তাহলে নাকি গড়গুলো ওরা নিজে থেকেই ভেঙে দিবে। তাই ওরা ভাঙ্গার আগে যে দেখুন ওরা টিন বাঁশ যা যা ছিল ওগুলো খুলে মানে ওরা ওদের মতন করে নিয়ে যাচ্ছে। জানি না কোথায় নিয়ে যাবে, আমি জিজ্ঞাসা দেখতে পাচ্ছি না। এখানে অনেকগুলো গড় এখনো মনে হয় প্রায় 20 থেকে 22টা পরিবার এখন ওখানে আছে। তো যাই হোক, বুকে এক রাশ যন্ত্রণা নিয়ে চলে যাচ্ছি। কারণ আমি কয়েকবার এখানে আসছি, ওদের সাথে পরিচয় হয়েছে, সত্যি অনেকটা মায়া পড়ে গেছে ওদের উপর। আর এই যে দেখুন ঘরবাড়িগুলো, মানে ওদের ঘরবাড়ি যেখানে ছিল, তো ওগুলো তো আর ভেঙে একেবারে শেষ, শুধু কাটা গাছ শূন্য মরুভূমির মতন হয়ে গেছে। মানে শুধু মরুভূমির মতন আর কি, একেবারে ফাঁকা হাহাকার একটা অবস্থা। তো কি আর করার কিছু নেই, শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওদেরকে একটা মাথা গোঁজার ট্রাই করে দেন, একটা উপায় করে দেন, এতটুকুই। আর কিছু বলার নেই। তো এখানে আসলে যাওয়ার সময় বা আসার সময় ওদের এই ভাঙ্গা বাড়িঘর গুলো দেখলে খুব কষ্ট হয়। তো একেবারে নীরব অবস্থায় ওগুলো দেখে দেখে আর কি আমরা যাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকালকে ভিডিও দেই নাই বলতে একটা ভিডিও আপলোড দিয়েই তারপরে আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি, হয়তো আপনারা অনেকে নোটিফিকেশন পেয়েছিলেন, পরে আর ভিডিওটা খুঁজে পান নাই। তো যাই হোক, একটু আগে আপনারা যেটা দেখলেন, আমি গিয়েছিলাম ওই যে যুগীছড়ায়, যেখানে অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে মানে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, উচ্ছেদিত এলাকায় গিয়েছিলাম। আমার কাছে কিছু টাকা আসছিল, টাকাটা মানে ওদের হাতে তুলে দেওয়ার জন্য গিয়েছিলাম। তো আমি তো একজন মহিলার হেল্পের ভিডিও করেছিলাম, আর ওই জায়গায় আমি বারবার গেছি, আপনারা দেখছেন। তো অনেকেই দেখা যায় ওদের জন্য কাউকে মানে উদ্দেশ্য করে অথবা সবার জন্য মাঝে মধ্যে আর কি কিছু হেল্পের টাকা পাঠানো হয় আমার কাছে, তো যার জন্য আমাকে বারবার ওই জায়গায় যেতে হয়েছে। তো আজকে আবারও গিয়েছিলাম, গিয়ে দেখা যাচ্ছে আমি ওখানে টাকাটা আমার কাছে আসছে প্রায় ঈদের আগে। তো আমি তো আর ঈদের আগে যেতে পারি নাই, ভাবছিলাম ঈদের পরে যাব, কিন্তু ঈদের পরে হঠাৎ করে আরিয়ানের বাবা অসুস্থ হয়ে পড়লেন, আমি অসুস্থ হয়ে পড়লাম। তো তারপরে শিলচর আর বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে অনেকদিন চলে গেছে, তারপরে নিজের কিছু পার্সোনাল সমস্যা এটা সেটা, তার জন্য আর কি আর যাওয়া হয় নাই। তো শেষমেশ আজকে গেলাম। তো ভাগ্য ভালো, আজকে চলে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি ওরা গড়দৌড় ভেঙ্গে মানে জিনিসপত্র এক জায়গায় জড়ো করতেছে, ওরা এই জায়গা থেকে চলে যাবে। কারণ ওরা আগে ওদের ঘর বাড়ি ভাঙ্গার পরে ওরা নদীর বালুচরের মধ্যে আশ্রয় নিয়েছিল। তো তারপরে এখন তো বৃষ্টির সিজন চলে আসছে, বৃষ্টির সিজন চলে আসায় হঠাৎ করে বৃষ্টি এলো, ওদের ঘর অনেকের ঘর ভেঙে গিয়েছিল বৃষ্টির কারণে। তো তারপরে তারা ওখান থেকে ঘরের জিনিসপত্র উঠিয়ে আবার হচ্ছে নদীর পাড়ের মধ্যে, নদীর যে পাড় আছে পাড়ের মধ্যে আর কি, পাড়ের সাইডে সাইডে ওরা ছোট ছোট ঝুপড়ি বানিয়ে আশ্রয় নিয়েছিল। তো এখন মানে ওই জায়গা থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন জানি না ওরা কোথায় যাবে, ওরা ওদের ঘর বাড়ি জিনিসপত্র মানে জমা করতেছে, ওদেরকে আগামীকাল 10টা পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, যে 10টার আগে যদি ওরা ওখান থেকে ঘর না সরায় তাহলে ওদের ঘর ভেঙে দেওয়া হবে।
তো এখন তারা তাদের ঘর নিজে নিজেই ভেঙে জানি না কোথাও যাবে, তারা কোথাও জায়গা করছে কিনা, বা জায়গা করার মতন অবস্থায় থাকলে তো আর এই জায়গায় এখনো পড়ে থাকতো না, হয়তো ওরা কোনো আত্মীয়র বাড়িতে বা কোনো জায়গায় আশ্রয় নিবে। তো যাই হোক, এখন আমাদের এখানে ইলেকশন চলতেছে, আগামীকালকে আমাদের এখানে ইলেকশন। তো ইলেকশনের জন্যই হয়তো কোনো পলিটিক্স এর বিষয়ে আমার অতটা মাথায় ঢুকে না। তো যাই হোক, আজকে গিয়েছিলাম, ভাগ্য ভালো ওদেরকে পেয়ে গেছি। আগামী কালকে যদি যেতাম বা আগামী পরশুতে যদি যেতাম, তাহলে তো গিয়ে হয়তো ওদেরকে পেতাম না, ওরা চলে যেত, তো ওদের টাকাটাও হয়তো আমি ওদেরকে দিতে পারতাম না। তো যাই হোক, ভাগ্য ভালো, আমার হঠাৎ করে মনে হলো যে চলে যাই। আমি গত কয়েকদিন থেকেই মানে তারিখ করেছিলাম যে চলে যাই চলে যাই চলে যাই, তারপরে আর যেতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি আমার কাজটা আমি সম্পূর্ণ করতে পারছি আল্লাহর অশেষ রহমতে। তো করার কিছু নেই, ওদের জন্য দোয়া করা ছাড়া করার কিছু নেই। দোয়া করবেন যাতে আল্লাহ ওদের মাথা গোজার মতন একটা জায়গা করে দেন, কোথাও না কোথাও কারো উসিলায়। তো ওইটুকুই দোয়া করি। আর যাই হোক, ওই বিষয়টা আজকে আর থাক। তো এখন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে গতকালকেও আমি ওই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, যার জন্য হয়তো ভিডিওটা কোনো কারণে রিমুভ হয়ে গেছে। রিমুভ না, মনিটাইজেশনে আর কি সমস্যা চলে আসছে, যার জন্য আমি ভিডিওটা প্রাইভেট করে নিয়েছি। ইউটিউবের হয়তো গাইডলাইনের বাইরে কোনো কিছু পড়ে গিয়েছিল, আমার কথাবার্তায় হয়তো এরকম কোনো ওয়ার্ড ব্যবহার করছিলাম। তো আমার কাছে বেশ কয়েকদিন থেকে একটা কমেন্ট আসে, যেটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি, মানে ইগনোর করি। কমেন্টটা দেখে চলে যাই, দেখা যায় ওই বিষয়টা নিয়ে কথা বলি না। কারণ কি বলবো, আসলে ওইটা নিয়ে বলার মতনও কিছু না। তো বেশ কিছুদিন থেকে কমেন্টটা আমি ফেস করতেছি যে আমি ব্যঙ্গে বলি, রমজান মাস আসার পরে আমার দেখা যায় ওজন বেড়ে যায়। প্রত্যেক বছর রমজান মাসে মানুষের অনেক আছে যারা রমজান মাস আসলে ওজন কমে যায়, কিন্তু আমার রমজান মাসে ওজন বেড়ে যায়। কেন বাড়ে আল্লাহ জানেন। তো গত রমজানে আমার ওজন বেড়ে গেছে প্রায় 5 কেজি থেকে বেশি ওজন বেড়ে গেছে। এখন বর্তমানে আমি ডায়েটিং এ আছি। তো ওজন বেড়ে যাওয়ার কারণে এখন দেখা যায় আমার কাছে একটা প্রশ্ন আসে যে আপু তুমি কি নতুন করে আবার মা হতে চলেছো? তো আসলে সেরকম কিছুই না, যেটা সত্যি বলতে সেরকম কিছু না। আর অনেকে আবার আরেকটা কমেন্ট আসে যে যারা মানে হয়তো আমি এখন মোটা হয়ে গেছি, যার দরুন আমার শরীরে তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটু বাসে হয়তো। যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমি ওই টাইপের কথা কোলাকুলি বলতে কেমন লাগে আমার। তো যাই হোক, আসলে আপনারা যেরকমটা ভাবছেন সেরকম না, আমি জাস্ট মোটা হয়েছি ওরকম, ওই জন্যই হয়তো বোঝা যায়, এরকমটা মনে হয় আপনাদের অনেকের, এরকম কিছুই না। আর আবার অনেকে জিজ্ঞাসা করেন যে আপু তুমি একটা বাচ্চা পেয়েছো, মানে বিশেষ করে আরিয়ানের কথা, যে ও তো অনেক বড় হয়ে গেছে, আরিয়ানের তো একটা ভাই বা বোনের প্রয়োজন। তো তারপরে আবার অনেকে বলেন যে কোনো সমস্যা নাকি, হয়তো যেহেতু আমি অসুস্থ থাকি, অনেকে জিজ্ঞাসা করেন। আমার আগে পিসিওএস এর একটা সমস্যা ছিল, আমার জরায়ুতে কিছু সিস্টের প্রবলেম ছিল, ওই কারণে আমি কিছুদিন ওষুধ খেয়েছি, ডাক্তার দেখিয়েছি। তো ওটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, ওটা এখন নেই। আমি পরের বার যখন আলট্রাসোনোগ্রাফি করেছিলাম তখন দেখা গেছে যে ওই সমস্যাটা নেই, শেষ হয়ে গেছে, ওটা এখন সম্পূর্ণ সুস্থ। তো মা হতে আসলেই আমার কোনো সমস্যা নেই। আমরা একটা বাচ্চা আছে, প্লাস যা করছি, যেটাই করছি প্ল্যানফুলি করে যাচ্ছে, আল্লাহ দিচ্ছেন না এরকমটা না। আসলে আমি তো অসুস্থ, লং টাইম ধরে আমি অসুস্থ, প্রায় 2-3 বছর থেকে। আর সব সময় আমি কোরা ডোজের ঔষধ খাচ্ছি, একটার পর একটা। প্রথমে ছিল ব্রেস্টের সমস্যা গেল, তারপরে তখন কিন্তু আমাকে ডাক্তার বারণ করে দিয়েছিলেন যে যতদিন এই ঔষধ চলবে ততদিন মানে মা হওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করা যাবে না, বা সেরকমটা করতে গেলেও হিতে বিপরীত হতে পারে। তো যাই হোক, ব্রেস্টের সমস্যাটা গেল, তারপরে গলার সমস্যা শুরু হলো। তো এখনো কিন্তু গলার সমস্যার কারণে ঔষধ খাচ্ছি, আমি যেখানে গিয়েছিলাম চেন্নাইতে। তো যাই হোক, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, শুধু ওজনটা একটু বাড়ছে, আর তেমন কোনো সমস্যা নেই, সুস্থ আছি আমি। আর এতদিন আসলে কোন একটা কারণে, যেটা আসলে ভিডিওতে বলা যাচ্ছে না,
তো আরিয়ানের বাবা কিন্তু চান, ওনার ইচ্ছা, সবার ইচ্ছা থাকে, আমারও আছে যে একটা মেয়ে বাচ্চা হোক, যেহেতু একটা ছেলে আল্লাহ দিয়েছেন, একটা মেয়ের দরকার। তো আমার অনেক শখ, কোথাও গেলে দেখা যায় আমি ছোট ছোট মেয়ে বাচ্চা দেখলে মানে আদর করতে ইচ্ছা করে, খুব ইচ্ছা করে। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আর এখন চিন্তা ভাবনা করব। এতদিন কিন্তু এরকম ভাবনা চিন্তা করি নাই। আসলে আমি ভাবছি না এরকমটা না, আমার মন চায় কিন্তু শরীর বাধা দেয়, সমস্যা হচ্ছে এখানে। কারণ আমি নানান ধরনের অসুস্থতা ফেস করতে করতে আমি এখন এতটাও ঘাবড়ে গেছি যে ওই বিষয়টা শরীর মানে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে চায় না যে আমি এরকম একটা জার্নিতে পড়বো, প্রায় 10 মাসের জার্নি। তো ওটা আমি যে সামলে উঠতে পারবো, ওই বিষয়টা আমার মানে ভাবলেই আর কি আমার মনের মধ্যে একটা ভয় চলে আসে। তো ওই ভয়টা থেকে আসলে একটু সরে থাকা। তাছাড়া আরেকটা কারণ ছিল, যেটার কারণে স্পেশালি আমি বারণ করেছিলাম, আরিয়ানের বাবার অমতে গিয়ে আমি বারণ করছিলাম। তো যাই হোক, আমারই এখন আর ওই সমস্যাটা নিয়েও ভাবনা চিন্তা নেই, ইনশাল্লাহ সামনের দিকে চেষ্টা করব। আর চাঁদ যদি হয় তাহলে তো আপনারা ঘরে বসে দেখতে পাবেন, বা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর সেরকমটা হলে তো অবশ্যই বোঝাও যায় অটোমেটিক, ওই জিনিসগুলো তো লুকিয়ে রাখাও যায় না। তো যাই হোক, দোয়া করবেন। ইচ্ছা আছে, ইচ্ছা নেই এমনটা না, ইচ্ছা আছে, কারণ আমিও তো দেখতে পাচ্ছি আমার একটাই ছেলে, ওর যেটাই হোক আল্লাহ যা দেন, আহ, ওর সঙ্গী হিসাবেও আরেকজনের প্রয়োজন। আমিও মনে করি, আমিও বুঝতে পারি, কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছি না, এটাই সমস্যা। তবে এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ইনশাল্লাহ শরীরও সুস্থ আছে মোটামুটি, এখন আর সেরকম কোনো সমস্যা নেই। চেষ্টা করব বর্তমানে, মানে এটাই মানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এতদিন সিদ্ধান্ত নিতে পারি নাই, তবে এখন সিদ্ধান্ত নিয়েছি, চেষ্টা করব। যেহেতু আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি তাই ওই বিষয়টা নিয়ে কথা বললাম, তা না হলে এতদিন আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন এই বিষয়ে আমাকে, কিন্তু আমি আর ওই বিষয়ে কোনো কথা বলি নাই, আমি জাস্ট কথাটা এড়িয়ে গেছি, কারণ তখন বলার মতন কিছু ছিল না। আর এখন যেহেতু আমিও মানে মানসিকভাবে একটু প্রিপেয়ার্ড হয়েছি যে আর লেট করলে চলবে না, কারণ বয়স অনেকটাই হয়ে গেছে, প্রায় 30-এ চলতেছে বয়স। তো 30 পেরিয়ে গেলে দেখা যাবে আবার অনেক জটিলতা হয়তো ফেস করতে হবে, কারণ মা হওয়ারও তো একটা নির্দিষ্ট সময় থাকে। তো পরে আবার হয়তো রিস্ক হয়ে যেতে পারে, বা অন্য কোনো জটিলতা দেখা দিতে পারে, যার জন্য আমিও ঠিক করছি যে আর লেট করলে চলবে না। যেটাই হোক, আল্লাহ যা করেন আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, বাকিটা আল্লাহর উপর, দেখা যাক উনি খুশি হয়ে যদি দেন সমস্যা নেই। যাই হোক, ওই বিষয় নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, প্রথমবার কিন্তু এরকম একটা বিষয় নিয়ে আমি সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বললাম। আমি আসলে এই বিষয়টা নিয়ে বলতে গেলেও আমার কিরকম লাগে, তো আমি এতটা ব্যঙ্গে বলি নাই, যতটা বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু বর্তমানে আমি, আপনারা যদি কিছু এরকম অনুভব করেন বা কিছু ভাবনা চিন্তা করেন, তাহলে সেটা আসলে আমার মোটা হওয়ার কারণে, এর বাইরে কিছু না। আমি এখনো সম্পূর্ণ সুস্থ, প্রেগন্যান্সির কিছু কোনো বিষয় না। তো যাই হোক, কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। আবারও বলছি, দোয়া করবেন। আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমার খুবই শখ আমার ছোট কিউট একটা মেয়ে বাচ্চা থাকবে। আমার ফার্স্টে যখন আরিয়ানের জন্ম হয়েছিল তখনও আমি মানে বলি নাই যে আল্লাহ আমার একটা ছেলে লাগবে বা মেয়ে লাগবে, এরকম কিছুটা বলি নাই। তারপরে আমার কেন জানি মেয়েদের প্রতি একটু বেশি আকর্ষণ ছিল, মানে এখনো আছে যেটা। তো তারপরেও বাকিটা আল্লাহর উপর, আল্লাহ যা ইচ্ছা করবেন, যদি ইচ্ছা করেন দিবেন, না হলে নাই। তো দোয়া করবেন। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।